হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? আজকে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার 9। যথারীতি আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ের 8.3 পড়তেছি। তো আজকে ক্লাসেও আমরা 8.3 পড়ব। 8.3-এ দুইটা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল আর একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। গত ক্লাসে আমরা আলোচনা করছি সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল। সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল। তো গত ক্লাসে আমরা থিওরি আলোচনা করছি এবং সদৃশ সমান্তরাল বলের একটা উদাহরণ আলোচনা করা হয়েছে গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা সদৃশ সমান্তরাল বল সংক্রান্ত ম্যাথগুলা করব। আজকে ক্লাসে সদৃশ সমান্তরাল বল সংক্রান্ত ম্যাথগুলা করব। তারপর আগামী ক্লাসে সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল মিক্সড টাইপের যে ম্যাথগুলো আছে ওগুলা করব। হ্যাঁ, আশা করতেছি আগামী ক্লাসে কভার হবে না হয়তো। এই সপ্তাহের বাকি দুইটা ক্লাস বৃহস্পতি এবং শুক্র, বৃহস্পতিবারের ক্লাসটাও আমি নিব, শুক্রবারের ক্লাসটাও আমি নিব। তো এই সপ্তাহে আরও দুইটা ক্লাস আছে। এই দুইটা ক্লাসে আমি স্থিতিবিদ্যা অধ্যায়টা মোটামুটি ভালোভাবেই কভার করে ফেলতে পারবো আশা করতেছি। তো এই উইকেই আমাদের এই স্থিতিবিদ্যা অধ্যায়ের লম্বা জার্নিটা শেষ হবে। আজকে 9 নাম্বার ক্লাস এবং আরও দুইটা ক্লাস নিব। 11টা ক্লাসে স্থিতিবিদ্যা অধ্যায় মোটামুটি যতটুকু পারা যায় কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা সদৃশ সমান্তরাল বল সংক্রান্ত ম্যাথগুলো আলোচনা করব। আজকে ক্লাসে এই টাইপের ম্যাথগুলাই থাকবে এবং আমি অলরেডি একটা প্রশ্ন লিখে রাখছি। তোমরা যারা লাইভ ক্লাসে চলে আসছো তোমরা এই প্রশ্নটা খাতায় তুলে ফেলো। এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এখানে আমি যে প্রশ্নটা লিখে রাখছি এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসা একটা ম্যাথ। তো সবাই প্রশ্নটা তুলে ফেলো, আমি একটু কমেন্ট চেক করি। তোমরা যারা চলে আসছো একটু কমেন্ট চেক করে ফেলি এবং যারা যারা ক্লাসে চলে আসছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিও। হ্যাঁ, তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে তাদেরকে একটু কষ্ট করে তোমরা মেনশন করে দিও। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে। নমস্কার দিবা, ওয়ালাইকুম আসসালাম। ইফতেখার মাহমুদ, মোহনা তালুকদার, নমস্কার। ভালো আছি আমি, তুমি কেমন আছো? ওকে, আদাব মেঘলা, নমস্কার রাহুল। হ্যাঁ, আমিও ভালো আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ঠিক আছে ঠিক আছে, তোমরা যারা ক্লাসে চলে আসছো তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিতে পারো। অনেকের কাছে নোটিফিকেশন যাইতে লেট হয়, অনেকে আবার নোটিফিকেশন পায়ও না, এই জন্য তাদের ক্লাসে আসতে একটু দেরি হয়ে যায়। তো একটু মেনশন করে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। নমস্কার পূজা, মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। জেবা আতিকা প্রিয়সী, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। আশা করি সবার প্রশ্ন তোলা হয়ে গেছে। আশা করি সবার প্রশ্ন তোলা হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল। সমমুখী মানে কি? সমমুখী মানেই হচ্ছে সদৃশ সমান্তরাল বল, রাইট? পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল। সমমুখী সমান্তরাল বল মানেই হচ্ছে সদৃশ সমান্তরাল বল। সমমুখী সমান্তরাল মানেই সদৃশ সমান্তরাল বল। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখাও যে এদের লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। প্রশ্নটা পড়ে হয়তো অনেকেই কিছুই বুঝতে পারো নাই, কোনো সমস্যা নাই, বোঝানোর দায়িত্ব আমার। কিছুই যদি বুঝে না থাকো তাও মন খারাপ করার কিছু নাই, আমি বোঝাই দিব। খেয়াল করে দেখো, ধরো দুইটা সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ এ বিন্দু এবং বি বিন্দুতে ক্রিয়াশীল। এই যে পি এবং কিউ সমমুখী সমান্তরাল মানে সদৃশ সমান্তরাল। পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল এবং আমি ধরে নিলাম
এই দুইটা বলের লব্ধি কোথাও একটা ধরো এখানে ধরলাম সি বিন্দুতে ক্রিয়াশীল, আহা সোজা করে আঁকাও, ধরো সি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা সি বিন্দুর আরেকটু ডানে নেই, একটু ওয়েট, আরেকটু ডানে আঁকাই, নয়তো চিত্রটা বেশি হিজিবিজি হয়ে যাবে। সি বিন্দুটা আরেকটু ডানে নেই, নয়তো চিত্রটা হিজিবিজি হয়ে যাবে। এইখানে নেই, হ্যাঁ। ধরো এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল অর্থাৎ সদৃশ সমান্তরাল বল, এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়াশীল? সি বিন্দুতে ক্রিয়াশীল। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে, এই যে পি বলের ক্রিয়া রেখাকে সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে, ধরো পি বলটা আগে এইখানে ক্রিয়ারত ছিল এ বিন্দুতে, এখন এই পি বলটাকে সমান্তরাল রেখেই পি বলটাকে তুমি এক্স দূরত্বে সরাই দিলা। ধরো পি বলটাকে এখন তুমি এখানে নিয়ে আসলা, পি বলটাকে এখন তুমি এই বিন্দুতে নিয়ে আসলা, এই যে পি বিন্দু বলটাকে তুমি এই বিন্দুতে নিয়ে আসলা, ধরো ডি বিন্দুতে নিয়ে আসছো। কোন বিন্দুতে? ডি বিন্দুতে নিয়ে আসছো। ভালো করে প্রশ্নটা পড়ো। পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে, পি বলটার ক্রিয়া রেখা আমি সমান্তরালই রাখছি, ক্রিয়া বিন্দুটাকে জাস্ট এক্স দূরত্বে সরাই দিছি, অর্থাৎ আগে ছিল এ বিন্দুতে এখন নিয়ে গেছে ডি বিন্দুতে, তাহলে এতটুক দূরত্ব হচ্ছে এক্স। প্রশ্ন অনুসারে এতটুক দূরত্ব অর্থাৎ এডি সমান হচ্ছে এক্স। আমি পি বলটাকে এক্স দূরত্ব সরাইয়া দিলাম, তো পি বলটাকে যদি আমি এক্স দূরত্ব সরাইয়ে ডানে নিয়ে যাই তাহলে লব্ধিটাও কিন্তু সি থেকে সরে এইখানে কোথাও চলে আসবে, লব্ধিটাও কিন্তু আর আগের পজিশনে থাকবে না। তুমি এই এ বিন্দুর পি বলটাকে যদি একটু সামান্য ডানে নিয়ে যাও লব্ধিটাও কিন্তু সামান্য ডানে সরে যাবে, তাই তো? তাহলে এখন ধরি লব্ধিটা ই বিন্দুতে ক্রিয়াশীল। লব্ধিটা কোন বিন্দুতে ক্রিয়াশীল? এখন ই বিন্দুতে। আমি ধরতে পারি লব্ধিটাকে আর, ধরলাম লব্ধি আর, এইখানে লব্ধি আর। একটু ভালো করে বোঝো, চিত্র একটা আঁকাইলেই হবে। একটু ভালো করে বোঝো, প্রথমে এ এবং বি বিন্দুতে দুইটা সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ ক্রিয়াশীল। তোমরা এগুলা বাংলায় লিখে দিবা। মনে করি এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত দুটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে পি এবং কিউ এর লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। শেষ। এরপরে লিখবা পি বলের ক্রিয়া রেখাকে সমান্তরাল রেখে এর ক্রিয়া বিন্দুকে এ থেকে ডি বিন্দুতে নিয়ে গেলে লব্ধি সি বিন্দু থেকে ই বিন্দুতে সরে যায়। লব্ধির মানটা তখন সি থেকে ইতে সরে যাবে। তুমি পি বলটাকে এ থেকে নিয়ে গেছো ডিতে, তো লব্ধিটা সি থেকে সরে যাবে ইতে। এখন প্রশ্নে বলছে দেখাও যে এদের লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্ব সরে যায়। মানে আমাদের চিত্র অনুসারে লব্ধি সি থেকে ইতে সরে গেছে। আমাদের চিত্র অনুযায়ী লব্ধির সরণ হয়েছে সিই, আর প্রশ্নে দেখাইতে বলছে এই দূরত্বের মান হচ্ছে পি এক্স বাই পি প্লাস কিউ। প্রমাণ করতে হবে যে, লিখবা প্রমাণ করতে হবে যে সিই সমান পি এক্স বাই পি প্লাস কিউ। কেন? কারণ প্রশ্নে বলছে পি বলটাকে এক্স দূরত্ব সরাইলে লব্ধি সরে যায় পি এক্স বাই পি প্লাস কিউ, এটা তোমাকে দেখাইতে হবে। আর আমি যেভাবে চিত্র অঙ্কন করছি আমার চিত্র অনুযায়ী আগে লব্ধি ছিল সি বিন্দুতে, পরে চলে গেছে ই বিন্দুতে, অর্থাৎ আমার প্রমাণ করতে হবে সিই সমান হচ্ছে পি এক্স বাই পি প্লাস কিউ। আশা করি প্রশ্ন বোঝাইতে পারছি। এখন আমার টার্গেট হচ্ছে এই চিত্র থেকে সিই এর মান এটা বের করে দেখানো। এখন সিই কেমনে বের করবো খেয়াল করে দেখো। এখানে কিন্তু পি পরিবর্তনশীল মানে জায়গা চেঞ্জ করতেছে। খেয়াল করে দেখো, পি আগে ছিল এ বিন্দুতে, পরে চলে গেছে ডি বিন্দুতে। তো পি যেহেতু জায়গা চেঞ্জ করছে লব্ধিটারও কিন্তু জায়গা চেঞ্জ হয়ে গেছে, বাট একটা জিনিস এখানে ফিক্সড আছে। কে ফিক্সড আছে? সেটা হচ্ছে কিউ। কিউ এর কিন্তু কোনো জায়গা পরিবর্তন হয় নাই। লব্ধি এবং পি এদের জায়গা চেঞ্জ হইলেও কিউ কিন্তু আগে যেখানে ছিল ঠিক সেইখানেই আছে। তো কিউ যেহেতু এখানে স্থির আছে, আমরা কিউ এর যে ক্রিয়াবিন্দু বি এটা তো ফিক্সড, এর কোনো চেঞ্জ নাই। কিউ আগেও বি বিন্দুতে ছিল, পরেও বি বিন্দুতেই আছে। তো এখন আমি এই বি বিন্দুর সাহায্যে সিই বের করব। কিভাবে? আমি লিখতে পারি সিই সমান লিখতে পারি না বিসি মাইনাস বিই, এটা তো লিখতে পারি। একটু খেয়াল করে দেখো,
সিই সমান লেখা যায় বিসি মাইনাস বিই, বিসি থেকে বিই মাইনাস করলে আমরা সিই পাবো। তো আমার টার্গেট হচ্ছে সিই বের করা, আমার দেখাইতে হবে সিই সমান পিএক্স বাই পি প্লাস কিউ। তো সিই এর মান বের করার জন্য আমরা টার্গেট করলাম বিসি এবং বিই, বিসি থেকে বিই মাইনাস করে দিব, তাইলে আমি সিই পেয়ে যাব, রাইট? ওকে ফাইন। তো এখন আমার টার্গেট হচ্ছে বিসি এবং বিই নির্ণয় করা। এই দুইটা যদি আমি কোনোভাবে নির্ণয় করে ফেলতে পারি তাইলে আমার কাজ শেষ। তো এই দুইটা বের করার জন্য এখানে কন্ডিশন দুইটা দেওয়াই আছে। প্রথমে কি লিখবা? প্রথম ক্ষেত্রে কি? প্রথম ক্ষেত্রে পি ছিল এ বিন্দুতে, ভালো করে বুঝছো। প্রথম ক্ষেত্রে লিখবা, তোমরা একটা লিখবা এ বিন্দুতে ক্রিয়াশীল পি বল এবং বি বিন্দুতে ক্রিয়াশীল কিউ বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত। এই যে এই পি লব্ধি হচ্ছে সি বিন্দুতে কিউ। আমি আবার বলতেছি, এ বিন্দুতে ক্রিয়ারত পি বল এবং বি বিন্দুতে ক্রিয়ারত কিউ বলের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়াশীল? প্রথম ক্ষেত্রে সি বিন্দুতে, প্রথম ক্ষেত্রে লব্ধি সি বিন্দুতে। তো লিখতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। গত ক্লাসে এই সূত্র দেখে আসছি, পি এবং কিউ এই দুইটার লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত, তাহলে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় বিসি বাই পি ইকুয়ালস টু এসি বাই কিউ। পিটাকে আগে রাখলাম, কিউটাকে পরে, মানে ওই যে আর গুণ পক্ষান্তর করে ফেলছি। বিসি বাই পি ইকুয়ালস টু এসি বাই কিউ। তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে আমরা যোগ করে দিব, উপরেরটাকেও যোগ করে দিব। গত ক্লাসে দেখাইছি সমানুপাতের সূত্র অনুসারে এইভাবে করা যায়, উপরের দুইটা যোগ নিচের দুইটা যোগ। তুমি বলতে পারো যে এইভাবে যোগটা কেন করতেছেন? কারণ হচ্ছে আমার এখানে যেটা প্রমাণ করতে হবে সেখানে আছে পি প্লাস কিউ। দেখো, যেইটা প্রমাণ করতে হবে সেইখানে আছে পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ আনার জন্য আমি নিচের দুইটাকে যোগ করে দিছি এবং উপরের দুইটাকেও যোগ করে দিছি। এখন খেয়াল করে দেখো, বিসি প্লাস এসি যোগ করলে হয় বিডি, বিসি এবং এসি যোগ করলে হয় টোটাল বিডি। এইটার জায়গায় আমি লিখে দেই টোটাল বিডি। দেখো, বিসি প্লাস এই বিডি কেন, বিসি প্লাস এসি যোগ করলে টোটাল এ বি, টোটাল এ বি হবে। এই যে বিসি এবং এই যে এসি, বিসি এবং এসি যোগ করলে পাওয়া যাবে টোটাল এ বি পাওয়া যাবে। তো এখন আমি এখান থেকে আমার টার্গেট কি? এই প্রথম ক্ষেত্র থেকে আমার টার্গেট হচ্ছে হয় বিসি নয় বিই, এই দুইটার যে কোনো একটা বের করা। তো এখানে কোনটা আছে? বিসি আছে, এই যে এইটা এবং এইটা সমান নিব, মাঝখানটার কোনো কাজ এখানে নাই। আমার এসি বের করে কোনো লাভ আছে? দেখো, আমার দরকার হচ্ছে বিসি এবং বিই, এসি বের করে আমার কোনো লাভ নাই। তাই আমি যে এই দুইটা সমান নিব, বিসি বাই পি সমান এ বি বাই পি প্লাস কিউ। এরপরে এখান থেকে সুতরাং আমার দরকার হচ্ছে বিসি সমান কি হবে? বিসি সমান হবে পি দিয়ে গুণ করে দাও, পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। দেখো আমি কি পেয়ে গেলাম? আমি বিসি পেয়ে গেলাম। কত সুন্দরভাবে আমি বিসি পেয়ে গেলাম, বুঝতে পারতেছো আশা করি। আমি এই অনুপাতটা এবং এই অনুপাতটা সমান নিব, মাঝখানটা যেভাবে সেভাবে থাকুক, সমস্যা নাই। তাহলে বিসি ইকুয়ালস টু পি দিয়ে আর গুণন হয়ে যাবে, পেয়ে গেছে বিসি। এখন একইভাবে কি লিখবে? বিই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় ক্ষেত্রে পি চলে আসছে এইখানে, এই যে এইখানে পি চলে আসছে এইখানে, লব্ধি চলে গেছে ই বিন্দুতে, কিউ এর জায়গাতেই আছে। খেয়াল করে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে পি চলে আসছে এই বিন্দুতে, যে এইখানে পি, এইখানে লব্ধি ই, এখানে কিউ। তাহলে কি হবে? পি ইন্টু ডিই, এখন হবে ডিই, পি ইন্টু ডিই সমান কিউ ইন্টু বিই। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় ক্ষেত্রে পিটা চলে গেছে ডি বিন্দুতে, তাহলে পি ইন্টু ডিই, কারণ লব্ধি এখন ই বিন্দুতে, পি ইন্টু ডিই ইকুয়ালস টু কিউ ইন্টু বিই। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় বিই বাই পি ইকুয়ালস টু ডিই বাই কিউ
ইকুয়ালস টু উপরের দুইটা যোগ করে দেই এবং নিচের দুইটা যোগ করে দেই। কেন? আমার পি প্লাস কিউ দরকার। বিই প্লাস ডিই ডিভাইডেড বাই পি প্লাস কিউ। উপরের দুইটা যোগ করে দিছি, নিচের দুইটা যোগ করে দিছি। এখন বিই প্লাস ডিই মানে কি? বিই প্লাস ডিই, বিই প্লাস ডিই মানে হচ্ছে বিডি। বিই প্লাস ডিই মানে হচ্ছে বিডি বাই পি প্লাস কিউ, বিডি বাই পি প্লাস কিউ। এখন এই যে এই পুরাটা থেকে আমার দরকার কি? আমার দরকার বিসি, আমি পেয়ে গেছি। আমার দরকার হচ্ছে বিই। সেকেন্ড কন্ডিশন থেকে আমার বিই বের করতে হবে। তাহলে এই যে দেখো বিই, এই যে বিই, এই যে পি প্লাস কিউ। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমি লিখতে পারি, এই দুইটা থেকে লিখতে পারি বিই সমান, মাঝখানেরগুলো তো আমার কোনো দরকার নাই ভাইয়া। এই যে আমার দরকার হচ্ছে বিই বের করা। তাহলে আমি লিখবো এইটা সমান এইটা। তুমি এর পরের লাইনে ডিরেক্ট লিখে ফেলবা, তোমার আলাদা করে কোনো লাইন বানাইতে হবে না। তাহলে এখান থেকে বিই সমান কি হবে? পি দিয়ে গুণ করে দিতে হবে, পি দিয়ে গুণ করে দিতে হবে, পি ইন্টু বিডি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এই যে দেখো আমি বিই পেয়ে গেলাম। আমার কি লাগবে? আমার প্রমাণ করার জন্য পি প্লাস কিউ দরকার, পি প্লাস কিউটা দরকার, আবার এখান থেকে বিইটা বের করা দরকার। তো আমি এই দুইটা থেকে বিই পেয়ে গেলাম। তুমি একটা জিনিস চিন্তা করবা, অনেকে ভাবে যে এখানে আমি ডিই কেন নিলাম না, এইটা কেন নিলাম না, এইখানে কেন এটা নিলাম না। ভাই আমার কি দরকার সেটা বুঝতে হবে। তোমার কাছে অনেক কিছু থাকলেই যে সব কিছু নিতে হবে তা না, তোমার যেইটা দরকার তুমি সেইটা নিবা। এখন আমি ভ্যালুগুলা বসাই দিই, দেখো এখন আমি মান বসাই দিব। কি মান বসাবো? বিই এবং বিসি পেয়ে গেছি। এখন এই যে সিই তে মান বসাই দিব, সিই সমান বিসি মাইনাস বিই, বিসি মাইনাস বিই। দেখো বিসি এর মান বসাই দেই, বিসি এর মান হচ্ছে পি ইন্টু এ বি, পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস বিই এর মান কি? বিই এর মান হচ্ছে পি ইন্টু বিডি, পি ইন্টু বিডি ডিভাইড বাই পি প্লাস কিউ। একটু ভালো করে বুঝো, এই ম্যাথটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। আমরা মান বসাই দিছি, বিসি এর মান বসাই দিছি, বিই এর মান বসাই দিছি। এখন এতে যদি আমি কমন নিয়ে নিই, পি বাই পি প্লাস কিউ যদি আমি কমন নিয়ে নিই, এখানে থাকে এ বি, এখানে থাকে বিডি। এখন একটু ভালো করে তাকায় দেখো তো চিত্রটাতে, এ বি মাইনাস বিডি মানে কি? এ বি থেকে বিডি মাইনাস করে দিলে থাকে এডি, টোটাল এ বি থেকে বিডি মাইনাস করে দিলে থাকে এডি। এবং আরেকটু জিনিস খেয়াল করে দেখো, এডি এর মান কত প্রশ্নে বলা আছে? এডি এর মান প্রশ্নে বলা আছে এক্স, এডি এর মান প্রশ্নে বলা আছে এক্স। এই যে দেখো দেখানো হলো, শেষ। মানে এই ম্যাথগুলা যদি তুমি বুঝে বুঝে করো, পরীক্ষায় তোমার কাছে কঠিন মনে হবে না। কারণ হচ্ছে অ্যান্সার কি দেখাইতে হবে সেটা তোমাকে বলাই আছে। তোমার এখানে টার্গেট ফিক্সড, উত্তরটা হইল কি না এটা তুমি নিজেই চেক করতে পারবা, রাইট? তো তোমার যদি প্রসেসটা জানা থাকে এবং এতটুক জিনিস তুমি বোঝো যে এখানে আমার সি বের করার রাস্তা হচ্ছে এইটা, তাহলে অবশ্যই আমাকে প্রথমে বিসি বের করতে হবে, তারপরে বিই বের করতে হবে। এবং এই দুইটা জিনিস বের করার জন্য আমাকে প্রশ্নে দুইটা কন্ডিশন দেওয়াই আছে, প্রশ্নে দুইটা কন্ডিশন দেওয়াই আছে। আমি শুধুমাত্র সদৃশ সমান্তরাল বলে সূত্র বসাই কাজটা করে ফেলবো, সদৃশ সমান্তরাল বলে সূত্র বসাই কাজটা আমি করে ফেলবো। দেখো লব্ধি কত দূরে সরে গেছে? লব্ধি সি থেকে ইতে সরে গেছে, অর্থাৎ সিই লব্ধি সরে গেছে, সিই সমান এত দূরত্ব, সিই সমান পি এক্স বাই পি প্লাস কিউ। বলো তো বোঝা গেল কিনা? বলো তো বোঝা গেল কিনা? ভালো আছি শান্ত, তুমি কেমন আছো? সুমাইয়া, আমিও ভালো আছি। যারা ক্লাসে আসো একটু বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা, একটু ক্লিয়ার। একটা ম্যাথ বোঝা অনেক জরুরি। স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ এক ক্লাসে খুবই কম কম ম্যাথ করাই, মাত্র 4-5টা করে ম্যাথ করাই, বাট জিনিসগুলো বুঝতে পারা খুবই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কোয়াইট ইজি ম্যাথ, ওকে ঠিক আছে, ভেরি গুড, ওকে ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ওকে ফাইন।
ঠিক আছে, ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার, ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এর পরের ম্যাথের প্রশ্নটা লিখি। এর পরের ম্যাথের প্রশ্নটাতে বলছে পি ও কিউ মানে দুটি সদৃশ সমান্তরাল বলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। লিখো, পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, ও বিন্দুতে ক্রিয়াশীল। পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলেও, পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। পি ও কিউ এর বদলে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলেও, পি ও কিউ এর পরিবর্তে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলেও লব্ধি, কিউ ও আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে s ইকুয়ালস টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এইটা প্রমাণ করতে হবে। এইটাও বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। প্রশ্নটা একটু ভালো করে পড়ো। পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়াশীল। আমি প্রথম লাইনটা আগে লিখি। পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি, পি ও কিউ মানের ধরলাম এ বিন্দুতে পি এবং বি বিন্দুতে কিউ বল ক্রিয়াশীল। এ বিন্দুতে পি, সোজা করে আঁকাই, পি এবং বি বিন্দুতে কিউ, দুইটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়াশীল। ধরলাম এই যে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করতেছে, লব্ধি ও বিন্দুতে, লব্ধির মান পি প্লাস কিউ। মানে এখানে লব্ধির মান লিখার দরকার নেই, লব্ধির মান লিখার দরকার নাই, খালি এইভাবে থাকলেই, কারণ লব্ধি তো আমাদের কোনো কাজে লাগতেছে না, লব্ধি তো আমাদের কোনো কাজে লাগতেছে না। দেখো, দুইটা বিন্দুতে পি এবং কিউ, পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? মনে করো আমি আর কিচ্ছু জানি না, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না পি ইন্টু এ ও সমান কিউ ইন্টু বি ও। এটা আমার কাজে লাগবে, এটা কিন্তু সবাই তোমরা জানো। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাই, স্টেপ বাই স্টেপ বোঝাইতেছি। পি এবং কিউ দুইটা বলে লব্ধি যদি ও বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে পি ইন্টু এ ও ইকুয়ালস টু কিউ ইন্টু বি ও। একটা সমীকরণ পাইলাম, শেষ। এরপরে কি বলছে? পি কে আর পরিমাণে, প্রশ্নটা ভালো করে পড়ো, পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতেই ক্রিয়া করে। অর্থাৎ পি এর মান যদি তুমি আর পরিমাণ বাড়াও, তাহলে এটা হয়ে যাবে পি প্লাস আর, এটা হয়ে যাবে পি প্লাস আর। কিউ কে যদি এস পরিমাণে বাড়াও, এটা হয়ে যাবে কিউ প্লাস এস। পি এর মান তুমি আর পরিমাণ বৃদ্ধি করলা, কিউ এর মান তুমি এস পরিমাণ বৃদ্ধি করলা, তাহলেও লব্ধি ও বিন্দুতেই থাকবে। এই যে এই ঘটনাটা করার পরেও লব্ধি আগে যে বিন্দুতে ছিল এই বিন্দুতেই আছে। তুমি পি এর মান বৃদ্ধি করলে আর পরিমাণ, কিউ এর মান বৃদ্ধি করলে এস পরিমাণ, এটা হয়ে গেল পি প্লাস আর, এটা হয়ে গেল কিউ প্লাস এস। তবে লব্ধি কিন্তু জায়গা পরিবর্তন করবে না, লব্ধি আগে যে বিন্দুতে ছিল এখনো সেম বিন্দুতেই থাকবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি
পি প্লাস আর ইন্টু এও ইকুয়ালস টু কিউ প্লাস এস ইন্টু বিও, কিউ প্লাস এস ইন্টু বিও। আচ্ছা এখান থেকে গুণ করে দেই, পি ইন্টু এও প্লাস আর ইন্টু এও ইকুয়ালস টু কিউ ইন্টু বিও প্লাস এস ইন্টু বিও। এখন খেয়াল করে দেখো, এখান থেকে কি পাচ্ছি, 1 নং থেকে পাচ্ছি পি এও সমান কিউ বিও, তাহলে এটা তো সমান। পি ইন্টু এও এবং কিউ ইন্টু বিও এই দুটো হচ্ছে সমান, এই যে দেখো 1 নং থেকে পাচ্ছি, তাহলে এই দুটো বাদ দিয়ে দাও, তাহলে কি থাকতেছে, আর ইন্টু এও সমান এস ইন্টু বিও। এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। দেখো পি এও এবং কিউ বিও এই দুইটা তো সমান, 1 নং এই পাইছি, তাহলে এই দুইটা কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করে কি পাইলাম, আর ইন্টু এও সমান এস ইন্টু বিও। শেষ। এরপরে কি বলছে, এরপরে 3 নাম্বার কন্ডিশনে কি বলছে, 3 নাম্বার কন্ডিশনে বলছে পি ও কিউ এর পরিবর্তে যথাক্রমে কিউ এবং আর, অর্থাৎ পি এর জায়গায় বসবে কিউ, পি এর জায়গায় বসবে কিউ এবং কিউ এর জায়গায় বসবে আর, কিউ এর জায়গায় বসবে আর। ভালো করে দেখো, পি ও কিউ এর পরিবর্তে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতেই থাকে। অর্থাৎ তুমি পি এর জায়গায় নিলা কিউ, কিউ এর জায়গায় নিলা আর, তো এই কাজ করার পরেও লব্ধি আগের জায়গাতে থাকে। মানে এখানে লব্ধি হচ্ছে এমন জিনিস, এটা ধাক্কাধাক্কি করেও ঠেলানো মানে সরানো যাইতেছে না, সে যে ও বিন্দুতে বসছে সে ও বিন্দুতেই থাকবে। এই পাশে তুমি যাই করো লব্ধির চেঞ্জ হবে না। তাহলে এই কন্ডিশন থেকে কি লিখতে পারি, কিউ ইন্টু এও সমান আর ইন্টু বিও, আর ইন্টু বিও। এই যে 3 নাম্বার ইকুয়েশন। এখন এই 3টা ইকুয়েশন ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। দেখো এই ম্যাথটা কিন্তু অনেক সহজ, ম্যাথটা কিন্তু তুলনামূলক অন্যান্য ম্যাথের চেয়ে সহজ। তোমাকে 3টা কন্ডিশন দেওয়া আছে, প্রথমে পি এবং কিউ, তারপরে পি প্লাস আর কিউ প্লাস এস, তারপরে কিউ এবং আর, 3টার জন্য তুমি 3টা ইকুয়েশন লিখে ফেলছো। এখন কাজটা খুবই সহজ। কিভাবে, প্রথমে দেখো আমি যদি 1 নংকে 3 নং দিয়ে ভাগ করি, 1 নংকে যদি 3 নং দিয়ে ভাগ করি তাহলে কি হবে, ভালো করে বুঝো। 1 নংকে যদি 3 নং দিয়ে ভাগ করি, এও কাটা থাকবে পি বাই কিউ, পি বাই কিউ সমান, এই ভালো করে দেখো, এই যে 1 নংকে 3 নং দিয়ে ভাগ করতেছি, এও কাটা থাকবে পি বাই কিউ, ডান পাশে বিও কাটা থাকবে কিউ বাই আর, কিউ বাই আর, এটা থাকবে। এতটুকু সবাই বুঝতে পারতেছো। এখন এইটার পরে আমার খেয়াল করে দেখো, এইটা আমরা পাইলাম 1 নংকে 3 নং, মানে আমি 1 নংকে 3 নং দ্বারা কেন ভাগ করলাম, আমি সিরিয়াল ওয়াইজ চাচ্ছি। এই দেখো পি বাই কিউ, কিউ বাই আর, একটা সুন্দর সিরিয়াল আসছে না, 1 নংকে 3 নং দ্বারা ভাগ করলে পি বাই কিউ, কিউ বাই আর। এখন আমার যেটা প্রমাণ করতে হবে একটু ভালো করে দেখো, আমরা যেই কাজগুলো করব সবগুলা কাজের কিন্তু লজিক আছে, ইললজিক্যাল কোনো কাজ করব না। আমার যা প্রমাণ করতে হবে সেখানে আছে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর আছে। আমার যেটা দরকার সেখানে কি আছে, পি মাইনাস কিউ আছে, কিউ মাইনাস আর আছে। তাহলে আমি কি করব, এখানে উপরে পি থেকে কিউ মাইনাস করে দিব, কিউ থেকে আর মাইনাস করে দিব। কোনো সমস্যা আছে? এটা তো সমানুপাতের ধর্ম। তুমি পি থেকে কিউ মাইনাস করে দিলা উপরে, নিচে কিউ থেকে আর মাইনাস করে দিলা, এতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বোঝা গেল এই কাজটা কেন করছি, আমার এখানে এগুলা লাগবে, রাইট? এখন কি করব, এখন 3 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিব। কেন? কারণ আমি সিরিয়াল ওই যে কিউ বাই আর আসবে। দেখো তুমি আগে দেখো প্রত্যেকটা কাজ কেন করতেছি ভালো করে বোঝো। 3 নংকে যদি আমি 2 নং দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে আছে কিউ, এখানে আছে আর, এও কাটা থাকবে কিউ বাই আর সমান, এখানে বিও কাটা থাকবে আর বাই এস। এই যে দেখো এই সুন্দর সিকোয়েন্সগুলো আসতেছে, দেখো এই সুন্দর সিকোয়েন্সগুলো আনার জন্য আমি এই কাজটা করতেছি। 1 নংকে 3 নং দিয়ে ভাগ করছি, পি বাই কিউ, কিউ বাই আর আসছে। 3 নংকে 2 নং দ্বারা ভাগ করতেছি, এখানে আসতেছে কিউ বাই আর,
এখানে আসতেছে আর বাই এস, দেখো কত সুন্দর সিকোয়েন্স। এখন একইভাবে বিয়োগ করে দাও কিউ মাইনাস আর, আর মাইনাস এস। এতটুক কাজ বুঝতে পারলে এই ম্যাথ শেষ। আশা করি এতটুক কাজ বুঝাইতে পারছি। 1 নংকে আমি 3 নং দিয়ে ভাগ করছি, কেন 1 নংকে 3 নং দিয়ে ভাগ করছি এটাও বুঝতেছো। এই সুন্দর সিকোয়েন্সটা আসবে, এটা তো সমীকরণগুলো দেখে তোমার বুঝতে পারতে হবে। তারপর 3 নংকে 2 নং দিয়ে ভাগ করলাম, সুন্দর একটা সিকোয়েন্স চলে আসছে। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে কিউ বাই আর সমান হচ্ছে এইটা, রাইট। আবার এইখানেও কিউ বাই আর সমান হচ্ছে এইটা, তাহলে এইটাও সমান কিউ বাই আর, আবার এইটা সমানও কিউ বাই আর, তাহলে তো এরা দুইজন পরস্পর সমান হবে। দেখো তো, এইটার মান হচ্ছে কিউ বাই আর এর সমান, আবার এই নিচেরটার মানও কিউ বাই আর এর সমান। তো দুইটা জিনিস যদি সেম জিনিসের সমান হয়, সুতরাং তুমি এখানে এটাকে 4 নাম্বার লিখতে পারো, এটাকে লিখতে পারো 4 নাম্বার ইকুয়েশন, এইটাকে 5 নাম্বার ইকুয়েশন। 4 এবং 5 হতে পাই, 4 এবং 5 হতে কি লেখা যায়, এইটা এবং এইটা সমান হবে। যেহেতু এইটা কিউ বাই আর এর সমান, উপরেরটাও কিউ বাই আর এর সমান, লিখতে পারি কি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস। তাহলে এখান থেকে কি করা যায়, খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি। এই লাইনে আসার পরে আমাদের টার্গেট কি হবে, এই লাইনে আসার পরে আমাদের টার্গেট হবে, আমাদের বাইর করতে বলছে কি, দেখো বাইর করতে বলছে এস এর মান, এস এর মান। তাহলে আমরা এসটাকে আলাদা করি, দেখো আর মাইনাস এস ইকুয়ালস টু কি লিখতে পারি, আর গুণন করে দেব এই কিউ মাইনাস আর এবং এই কিউ মাইনাস আর গুণন হয়ে যাবে কিউ মাইনাস আর হোল স্কয়ার, আর এই পি মাইনাস কিউটা নিচে চলে আসবে। দেখো আমি আর মাইনাস এস এর ভ্যালুটা বের করতেছি, কারণ আমার লাস্টে আর এর এবং এস এর ভ্যালুটা লাগবে, এস এর ভ্যালুটা লাগবে। তাহলে পি মাইনাস কিউটা নিচে চলে আসলো, এই দুইটা গুণ হয়ে গেল। এখন এখান থেকে আমি কি লিখতে পারি, এস ইকুয়ালস টু এটাই বাম পাশে চলে আসবে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। দেখো মিলে গেছে, এই যে মিলে গেছে। বলো তো ম্যাথটা বুঝতে পারছো কিনা। স্থিতিবিদ্যা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ ইচ অ্যান্ড এভরি কি বলো পয়েন্ট সহ বুঝে বুঝে করতে হবে। মানে মাঝখানে একটা পয়েন্টেও তুমি যদি মিস করে যাও, তাইলেও পরে দেখবা এই ম্যাথ আর করতে পারতেছো না। প্রত্যেকটা ম্যাথ একদম স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করতে হবে। সিঙ্গেল একটা পয়েন্টও যদি তুমি মিস করো, তাহলে পরীক্ষার হলে মিলাইতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমাকে একটু কষ্ট করে বলো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা। এখানে কোন কাজটা কেন করা হইতেছে এই জিনিসটা বোঝা জরুরি, নাইলে পরীক্ষার হলে মিলাইতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমাকে একটু বলো বোঝা গেল কিনা, বলো বোঝা গেল কিনা। ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, ওকে ঠিক আছে ভাইয়া। আরেকবার সামারি দেন। দেখো এখানে 3টা কন্ডিশন আছে, হ্যাঁ। প্রথমে পি কিউ, দুইটা দিয়ে একটা সূত্র পাইছি, একটা ইকুয়েশন। পি প্লাস আর কিউ প্লাস এস একটা ইকুয়েশন, কিউ আর আরেকটা ইকুয়েশন। প্রশ্নে এই 3টা জিনিস হুবহু বলা আছে, 3টা ইকুয়েশন পাইছি। তারপরে 1 নাম্বার ইকুয়েশনকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি, কারণ আমার পি বাই কিউ কিউ বাই আর দরকার। তুমি যখন দেখবা যে পি বাই কিউ কিউ বাই আর এটা আনার জন্য 1 নংকে 3 নং দ্বারা ভাগ করা লাগে, তখন তোমার এই কাজটা করতে হবে। কারণ এখান থেকেই তুমি পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আনতে পারবা, যেটা তোমার এখানে দরকার। একইভাবে 3 নংকে 2 নং দ্বারা ভাগ করছি, এখানে আসছে আর মাইনাস এস কিউ মাইনাস আর, এই যে দেখো কিউ মাইনাস আর, এই যে কিউ মাইনাস আর এবং আর মাইনাস এসটাও আমার দরকার পড়ছে, এই যে এখানে দেখো, এই যে দেখছো। তো প্রত্যেকটা পার্ট কিন্তু বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে। ওকে ক্লিয়ার, ভেরি গুড, ইয়েস দাদা ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে বোঝা গেছে, ওকে ভেরি গুড। যেহেতু বোঝা গেছে তাইলে চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা আরও সহজ, পরের ম্যাথটা আরও খুবই সহজ। চলো পরের প্রশ্নটা লিখে ফেলি। পরের প্রশ্নটাতে বলছে একজন লোক একটি লাঠি কাঁধের উপর, একজন লোক
একটি লাঠি কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে এক প্রান্তে হাত রেখে অনুভূমিকভাবে স্থাপন করে এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু বহন করছে। অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ এবং এক্স হয়, তবে প্রমাণ করো যে এ এবং এক্স হয়, তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে, তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে W × 1 + a/x। প্রশ্ন তুলে ফেলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। আপাতত অনেকে হয়তো কিছুই বুঝতে পারো নাই, প্রশ্ন পরে হয়তো অনেকে কিছুই বুঝতে পারো নাই, কোনো সমস্যা নাই, বোঝানোর জন্য তো আসি, বোঝাই দেওয়া তো আমার কাজ। আগে প্রশ্নটা তুলো। প্রশ্নে বলা হয়েছে একজন লোক একটি লাঠি কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে। ধরো এটা হচ্ছে একটা লোক, এটা হচ্ছে তার কাঁধ, এই যে এটা একটা লোক। এই লোক তার কাঁধের মধ্যে একটা লাঠি অনুভূমিকভাবে স্থাপন করছে। এই যে একটা লাঠি, তার কাঁধে একটা লাঠি সে অনুভূমিকভাবে স্থাপন করছে। স্থাপন করে কি করছে? এক প্রান্তে হাত রেখে, ধরো এই লাঠির এই মাথায় সে হাত রাখছে। ও মা, এত লম্বা হাত তো হয় না। আচ্ছা ধরো তার হাত অনেক লম্বা, সে হাত দিয়ে এইখানে ধরে রাখছে, দুই হাত দিয়ে এইখানে, এই যে এইভাবে যাচ্ছে সে, এইভাবে ধরো একটা লাঠি, অনেক লম্বা লাঠি, এইভাবে যাচ্ছে সে। এই লাঠির এই মাথায় হাত দিয়ে ধরে অপর প্রান্তে ডাব্লিউ ওজনে একটা বস্তু বহন করতেছে। ধরো অপর প্রান্তে ডাব্লিউ ওজনে একটা বস্তু ঝুলানো আছে। দেখো একটা মানুষ যখন একটা লাঠি বেঁধে ওই লাঠির ওই মাথায় কিছু একটা ওজন ঝুলাই রাখবে, তখন কিন্তু এই মাথায় হাত দিয়ে ধরে রাখতে হবে, কারণ এখানে যেহেতু একটা ওজন ঝোলানো, সে যদি হাত দিয়ে এই মাথায় ধরে না রাখে, মানে চাপ দিয়ে না রাখে, মানে বল প্রয়োগ না করে, তাহলে কিন্তু লাঠিটা উল্টে পড়ে যাবে। কাজেই এই লোকটা যেহেতু তার কাঁধে একটা লাঠি অনুভূমিকভাবে রেখে লাঠির এই মাথায় ডাব্লু ওজনের বস্তু বহন করতেছে, তাহলে সেটাকে ঠিকভাবে রাখার জন্য অবশ্যই তার হাত দিয়ে এখানেও নিচের দিকে একটা বল প্রয়োগ করতে হবে। তুমি জাস্ট এভাবে চিন্তা করে দেখো যে পিছনে একটা বস্তু থাকলে কিন্তু তোমারও এইখানে হাত দিয়ে ধরে নিচের দিকে একটা বল প্রয়োগ করতে হবে। তো আমি ধরে নিচের দিকে প্রযুক্ত বলের মান হচ্ছে পি, নিচের দিকে প্রযুক্ত বলের মান, আমি হাতগুলা মুছে দেই, হাতগুলা দেখতে বিশ্রী লাগতেছে, হাতগুলা মুছে দিলাম, এই চিত্র মুছে দেই। ধরো চিত্র লাগবে না, তুমি খালি এইভাবে ধরে রাখতে পারো। ধরো এ বি সি, এ বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু ঝুলতেছে, বি বিন্দুতে সে হাত দিয়ে নিচের দিকে পি বল প্রয়োগ করতেছে, এবং এই লোকের কাঁধ হচ্ছে সি বিন্দু। তুমি খালি প্রশ্নে বলে দিবা, প্রশ্নে না তো উত্তরে চিত্র আগাইতে হবে না, লোকের কাঁধ আগাইতে হবে না, খালি বলবা ধরি কোনো একটি লোক তার কাঁধ সি বিন্দুতে একটা লাঠি রেখে এই লাঠির বি বিন্দুতে হাত দিয়ে নিচের দিকে পি বল প্রয়োগ করতেছে, এবং অপর প্রান্তে ডাব্লিউ ওজনে একটা বস্তু সে ঝুলাই রাখছে। প্রশ্নে কি বলছে?
প্রশ্নে বলছে যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হয়, অর্থাৎ কাঁধ হতে, এটা যদি কাঁধ হয় তাহলে কাঁধ থেকে বস্তুর দূরত্ব যে এতটুকু সি এ, এইটা যদি কাঁধ হয় সি হয় তাহলে সি থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এ, এই যে এতটুক সি এ, এতটুক হচ্ছে এ, এবং কাঁধ থেকে হাতের দূরত্ব মানে এই যে হাতের দূরত্ব হচ্ছে এক্স, এতটুক হচ্ছে এক্স। তার কাঁধ ছিল সি বিন্দুতে, তো সি বিন্দু থেকে বস্তুর দূরত্ব যদি এ হয় এবং সি বিন্দু থেকে হাতের দূরত্ব যদি বি হয়, সরি এক্স হয়, তাহলে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ, তার কাঁধের উপর মোট চাপ কত হবে? মোট চাপ হবে ডাব্লিউ প্লাস পি, কারণ সদৃশ সমান্তরাল বল, এটা তো আমরা জানি। দেখো এই যে এখানে আছে ডাব্লিউ বল, আর এখানে হাত দিয়ে নিচের দিকে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা কেমন হচ্ছে পি। তো এই দুটো তো সদৃশ সমান্তরাল বল, তো এই সদৃশ সমান্তরাল বল দুটার লব্ধি হবে সি বিন্দুতে মোট চাপের পরিমাণ। বোঝা গেল? কারণ এখানে লব্ধি তো কাজ ছাড়া অন্য কোথাও হবে না। এখানে অবলম্বন মানে এইটা লাঠিটা কোথায় আটকে আছে? শুধু তার কাঁধে, অন্য কোথাও কিন্তু কোনো অবলম্বন নাই, মানে ওই যে নিচ থেকে কোনো খুঁটি দেওয়া নাই। তাহলে এখানে লব্ধিটা কোথায় কাজ করবে? শুধুমাত্র সি বিন্দুতে, অন্য কোথাও তো কোনো কিছু নাই, শুধু সি বিন্দুতে, মানে তার কাঁধে চাপটা ক্রিয়া করবে। তো এইখানে চাপটাকে তুমি নিচের দিকে এইভাবে লিখতে পারো, অথবা নিচের দিকে যে পরিমাণ বল প্রযুক্ত হবে উপরের দিকে প্রতিক্রিয়া বলো সেম হবে, উপরের দিকে প্রতিক্রিয়া বলো সেম হবে। তো তুমি সিম্পলি এভাবে বলতে পারো এখানে চাপের পরিমাণ হবে, তুমি তো এটা জানোই যে প্রতিক্রিয়া বল এখানে সেম হবে, চাপের পরিমাণ হবে আর ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস পি। আমরা যদি এখানে ধরি যে নিচের দিকে যতটুকু বল প্রযুক্ত হবে কাঁধের থেকে ঠিক ততটুকু প্রতিক্রিয়া হবে, তো প্রতিক্রিয়া বলটাকে আমরা যদি আর ধরি তাহলে এখানে যেহেতু সাম্যাবস্থায় আছে, তুমি এভাবে চিন্তা করতে পারো, যেহেতু সাম্যাবস্থায় থাকবে তাহলে উপরের দিকে বল নিচের দিকে বল সেম হবে, অর্থাৎ আর ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস পি। তো আমার এই যে এই চাপের পরিমাণ আর ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস পি, এটা সমান কি দেখাইতে হবে? এটা সমান দেখাইতে হবে এইটা ডাব্লিউ ইন্টু এ ওয়ান প্লাস এ বাই এক্স। প্রশ্নে বলছে দেখাও যে চাপের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স, এইটা আমার দেখাইতে হবে। আর আমি কি পাইছি এখান থেকে? আমি পাইছি ডাব্লিউ প্লাস পি। তাহলে দেখো ডাব্লিউ কিন্তু অলরেডি চলে আসছে, এই যে ডাব্লিউ, এই যে ডাব্লিউ, এখানেও ডাব্লিউ আছে, এখানেও ডাব্লিউ আছে। আমার শুধু পি এর মানটা দরকার, এই যে পি। আমার যদি পি এর মানটা আমি এখান থেকে বের করতে পারি, পি এর মানটা বের করে এখানে বসায় দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে পি এর মান কেমনে বের করবো? পি এর মান বের করার বুদ্ধি কি? পি ইন্টু এক্স, পি ইন্টু এক্স ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এ। কিভাবে লিখলাম? কিভাবে লিখলাম? এ বিন্দুতে ক্রিয়াশীল ডাব্লিউ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল পি, দুইটি সদৃশ সমান্তরাল বলে লব্ধি কোন বিন্দুতে ক্রিয়াশীল? সি বিন্দুতে ক্রিয়াশীল। আবার বলতেছি, এ বিন্দুতে ক্রিয়ারত ডাব্লিউ এবং বি বিন্দুতে ক্রিয়ারত পি, এই দুইটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, পি ইন্টু বিসি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এসি। পরে মান বসাই, দেখো পি ইন্টু বিসি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এসি। এখন মান বসাই দিই, বিসি এর মান হচ্ছে এক্স, এসি এর মান হচ্ছে এ। তাহলে এখান থেকে পি সমান কি পাই? পি সমান পাই ডাব্লিউ এ বাই এক্স। পি এর মান পাইলাম ডাব্লিউ এ বাই এক্স। সুতরাং চাপের পরিমাণ কি হবে? চাপের পরিমাণ হবে ডাব্লিউ প্লাস পি সমান ডাব্লিউ প্লাস পি এর জায়গায় মান বসায় দিই, পি এর জায়গায় বসবে ডাব্লিউ এ বাই এক্স সমান ডাব্লিউ কমন নিলে কি হবে? ওয়ান প্লাস এ বাই এক্স। দেখো কত সহজ মেথ, ওয়ান প্লাস এ বাই এক্স। শেষ, দেখো প্রমাণ হয়ে গেছে, শেষ। খুবই সহজ মেথ, বলো বোঝা গেল কিনা? খুবই সহজ মেথ, লেট মি নো তোমরা বুঝতে পারছো কিনা। আমি কি বোঝাইতে পেরেছি? বোঝাইতে পারলাম কিনা একটু কমেন্ট করে বলো। এটা কি বোঝা গেল? বোঝা গেল কিনা একটু কষ্ট করে কমেন্ট কইরে বইল।
কোথায় কোথায় বোঝা গেল? খুব সহজ জিনিস না? এই খুব সহজ ম্যাথ না, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে। এরকম সহজ সহজ ম্যাথই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়। পড়া না থাকলে সহজ জিনিসই কঠিন হয়ে যায়। পড়া থাকলে সবই সহজ, আর পড়া না থাকলে সহজ জিনিসই কঠিন হয়ে যায়। আশা করি বোঝাইতে পারলাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। শোনো, এই ম্যাথগুলো করার পরে মনে হবে এগুলো তো খুবই সহজ, করার পরে মনে হবে খুবই সহজ, কিন্তু পরীক্ষার আগে যদি এই টাইপের ম্যাথগুলো করে না যাও তাহলে প্রশ্ন পড়ার পরে মনে হবে যে এটা মনে হয় অনেক কঠিন। মানে এই ম্যাথের প্রশ্নগুলো হচ্ছে এরকম থাকে, প্রশ্ন পড়ার পরে মনে হবে অনেক কঠিন ম্যাথ, কিন্তু যদি আগে থেকে করা থাকে তাইলে মনে হবে যে আরে এটা তো একদমই সহজ। আসলেই সহজ, আসলেই তো সহজ। ঠিক আছে, সো ইজি। হ্যাঁ, কথা সত্য। এখন পরে যে ম্যাথটা করব, চলো লিখে ফেলি। পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল, পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু, যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এবিসিতে ক্রিয়া করে, এবিসিতে ক্রিয়া করে। এদের লব্ধির ক্রিয়া রেখা যদি, এদের লব্ধির ক্রিয়া রেখা যদি ত্রিভুজটির লম্ব বিন্দুগামী হয়, ত্রিভুজটির লম্ব বিন্দুগামী হয়, তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? এ পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি, পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি। বিতে কি প্রমাণ করতে হবে? পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু টেন এ অনুপাত টেন বি অনুপাত টেন সি। তারপর কি প্রমাণ করতে হবে? পি কজ এ কিউ কজ বি আর কজ সি, পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি সমান এ অনুপাত বি অনুপাত সি। তারপর ডিতে কি প্রমাণ করতে হবে? পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অনুপাত ইকুয়ালস টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান লিখে ফেলো। এই চারটা প্রমাণ করতে বলছে। পি কট এ ইকুয়ালস টু কিউ কট বি ইকুয়ালস টু আর কট সি, পি অনুপাত কিউ অনুপাত আর সমান টেন এ অনুপাত টেন বি অনুপাত টেন সি, পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি ইকুয়ালস টু এ অনুপাত বি অনুপাত সি। আরেকটা হচ্ছে পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই চারটা জিনিস প্রমাণ করতে হবে। শোনো, এই টাইপের ম্যাথগুলা কিন্তু সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে তাইলে একটা পুরা সৃজনশীল শুধুমাত্র এই ম্যাথটা দিয়ে হইতে পারবে, রাইট? আগে যে ম্যাথগুলো করাইছি
ধরো ওগুলা সৃজনশীলে আসলে কতে একটা প্রশ্ন থাকবে, খতে আরেকটা প্রশ্ন থাকবে, গতে অন্য একটা প্রশ্ন থাকবে। বাট এই টাইপের প্রশ্নগুলা যখন একটা সৃজনশীলে আসবে, তখন একটা সৃজনশীল শুধুমাত্র এইটা দিয়েই হইতে পারবে, এইটা কতে, এইটা খতে, এইটা গতে। বোঝা গেল? তো এই ধরনের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তুমি যে ম্যাথগুলোতে দেখবা একটা প্রশ্নে 1 2 3 4 1 2 3 1 2, মানে একটা প্রশ্নের মধ্যে 2টা করে 3টা করে পার্ট আছে, তো ওগুলা সৃজনশীলের জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে প্রমাণ করব। প্রথমে খেয়াল করে দেখো, বলছে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এবিসি তে ক্রিয়া করে। ধরলাম এবিসি একটা ত্রিভুজ, ধরো এবিসি একটা ত্রিভুজ, এ বি বি সি। এই ত্রিভুজে তিনটা বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। এই তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়াশীল। তো আমি ধরলাম এ বিন্দুতে কাজ করতেছে পি বল, একটু বাঁকা করে নিলাম, একটু বাঁকা করে আঁকাইতেছি। কেন বাঁকা করে আঁকাইতেছি একটু পরেই বুঝতে পারবা। পি কিউ বাঁকা করে আঁকাইতেছি, বাট সমান্তরাল হবে, কিন্তু প্রত্যেকটা হবে সমান্তরাল। এই দেখো রেখাগুলো সমান্তরাল, সমান্তরাল হইতেছে তো? হ্যাঁ হইতেছে। পি কিউ আর। দেখো একটা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটা কৌণিক বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়াশীল। আমি ধরলাম এই তিনটা বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল যথাক্রমে পি কিউ এবং আর ক্রিয়া করতেছে। তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপনি এগুলো সোজা নিলেই হইতো, এটা নিতেন সোজা, এটাও নিতেন সোজা, এটাও সোজা, সমস্যা কি? সমস্যা ছিল না, বাট একটু খারাপ দেখা যাইতো। কেন? কারণ প্রশ্নে বলা আছে যে এদের লব্ধি, এই যে তিনটা বল, এই তিনটা বলের লব্ধি ত্রিভুজটির লম্ব বিন্দুগামী। ত্রিভুজের মানে এই যে এখানে তিনটা বল কাজ করতেছে পি কিউ আর, এই তিনটা বলের লব্ধি কোথায় কাজ করে? এই তিনটা বলের লব্ধি কাজ করে এই ত্রিভুজের লম্ব বিন্দুতে। তো একটা ত্রিভুজের লম্ব বিন্দু কেমনে বের করে? ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর তুমি যদি লম্ব আঁকাও, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর যদি তুমি লম্ব আঁকাও, তাহলে লম্বগুলা যেখানে ছেদ করবে, ধরো এই যে সি থেকে এখানে তুমি লম্ব আঁকাইলা, তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব আঁকাইলে সেই লম্বগুলা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলে লম্ব বিন্দু। সেই বিন্দুটাকে বলে লম্ব বিন্দু। আমি ধরলাম ও। তো এখন এই যে লম্ব বিন্দুটা ও, তুমি যদি এটা সোজাসুজি ধরতা, মানে পি বল কিউ বল এবং আর বলটাকে সবগুলোকে তুমি যদি সোজাসুজি ধরে ফেলতা, তাহলে এই যে পি বলের রেখাটা আর এই যে এই লম্ব রেখাটা একই হয়ে যাইতো না? তখন কিন্তু চিত্রটা দেখতে সুন্দর হইতো না। আমি আবার বলতেছি, এখানে তোমার লম্বটা আঁকাইতে হবে, রাইট? তুমি যখন লম্ব বিন্দুটা বের করবা, তাইলে তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব আঁকাইতে হবে। এখানে যদিও আমার কাজে আসবে শুধু একটা, বাকিগুলো মুছে দিই, বাকিগুলো কোনো কাজে আসবে না, জাস্ট একটা কাজে আসবে। তুমি যদি এঁকে ফেলে থাকো অসুবিধা নাই, থাকুক। এই যে এটা হচ্ছে লম্ব, আমি ধরলাম এটা হচ্ছে এডি লম্ব, এটা হচ্ছে এডি লম্ব, অর্থাৎ এ থেকে বিসি এর উপর লম্ব হচ্ছে এডি। তাহলে লম্ব বিন্দুটা অবশ্যই এডি এর মধ্যে কোথাও থাকবে, লম্ব বিন্দুটা অবশ্যই এডি রেখার মধ্যে কোথাও হবে। এখানে এক্স্যাক্টলি একে দেখাইতে হবে না, আমি ধরলাম যে এইখানে আছে, এটা হচ্ছে লম্ব বিন্দু। তো তুমি যদি পি কিউ আর তিনটাকে একদম সোজাসুজি নিতা, তাহলে এই রেখাটার সাথে পি বলের রেখাটা একসাথে লেগে যাইতো, লেগে গেলে খারাপ দেখা যাইতো। বাট তুমি যদি তিনটাকে সমান্তরালভাবে নিবা একই দিকে, সদৃশ সমান্তরাল মানে সমান্তরাল থাকবে এবং একই দিকে, তুমি সোজা নিলেও কোনো সমস্যা ছিল না। তাহলে এই তিনটার লব্ধি কোথায় কাজ করতেছে? ও বিন্দুতে কাজ করতেছে। তো তিনটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি তো অবশ্যই এই তিনটার সমান্তরাল হবে এবং একই দিকে কাজ করবে। আবার বলতেছি, তিনটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি অবশ্যই এই তিনটার সমান্তরাল হবে এবং একই দিকে কাজ করবে। দ্যাট মিনস এই যে এই দিকে কাজ করবে। লব্ধিটাকে আমি দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। দেখো, তিনটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি যেখানেই কাজ করুক অবশ্যই এদের সাথে সমান্তরাল হবে এবং একই দিকে কাজ করবে। এই যে এটা হচ্ছে লব্ধিটা,
এখানে কোনো নাম দেওয়ার দরকার নাই, আমি এইভাবে দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে রাখলাম। এখন তিনটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি একসাথে বের করার তো কোনো বুদ্ধি নাই। আমরা যে সূত্র শিখে আসছি, আমরা দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি বের করার সূত্র শিখছি, বাট এখানে তো তিনটা আছে, তো তিনটাকে আমি একসাথে নিব না, আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করব। প্রথমে আমি নিলাম কিউ এবং আর। তো কিউ এবং আর এই দুইটার লব্ধি কোথায় কাজ করবে? তুমি প্রথমে পি বিবেচনা করো না, তুমি বিবেচনা করো শুধু কিউ এবং আর, এই দুইটা। আমরা দুইটা সদৃশ সমান্তরাল বলে সূত্র জানি। তো কিউ এবং আর এই দুইটাও তো সদৃশ সমান্তরাল বল, তো এই দুইটার লব্ধি কোথায় কাজ করবে? অবশ্যই ডি বিন্দুতে কাজ করবে। এই দুইটার লব্ধি অবশ্যই ডি বিন্দুতে কাজ করবে। কোথায় কাজ করবে? ডি বিন্দুতে। এবং এইটার মান হবে কিউ প্লাস আর। যদিও আমার এখানে মান নিয়ে কোনো কাজ নাই, আমি আবার বলতেছি, এই যে কিউ এবং আর, আমি প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব। এই দুইটা বলের লব্ধি হবে কিউ প্লাস আর, এদের সমান্তরালে কাজ করবে এবং অবশ্যই ডি বিন্দুতেই কাজ করবে। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডি বিন্দুতেই কেন, অন্য বিন্দুতে কেন নয়, কেন ওই ডি বিন্দুতেই হইল? কারণ হচ্ছে কিউ এবং আর এর লব্ধি যেটা হবে সেইটা এবং পি, এই দুইটার লব্ধি তো হবে এই যে মেইন লব্ধিটা হবে পি প্লাস কিউ প্লাস আর। একটু ভালো করে বইছো, কিউ এবং আর এর লব্ধি যেটা হবে অর্থাৎ কিউ প্লাস আর, এই কিউ প্লাস আর এবং পি এই দুইটার লব্ধি তো হবে মেইন লব্ধিটা পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এই তিনটা তো একই সরল রেখায় থাকা লাগবে। এই দুইটার লব্ধি যেটা হবে সেটার সাথে পি এর লব্ধি হবে টোটাল লব্ধিটা পি প্লাস কিউ প্লাস আর। অতএব এই তিনটা একই রেখায় থাকতে হবে। দ্যাটস ওয়াই কিউ এবং আর এর লব্ধিটা অবশ্যই ডি বিন্দুতেই ক্রিয়ারত থাকবে, অবশ্যই ডি বিন্দুতেই ক্রিয়ারত থাকবে। এখন আমি এখান থেকে যে কাজটা করব, আমি কি লিখব? আমি এই যে কিউ এবং আর এই দুটার লব্ধি কোথায় কাজ করে? ডি বিন্দুতে। তাহলে কি লিখতে পারি? কিউ ইন্টু বিডি। এই বাম পাশে মনে হয় দেখা যায় না, বাম পাশে মেবি দেখা নাও যাইতে পারে, ভালো করে বুঝো। আমি এই দুইটা নিয়ে কাজ করতেছি, কিউ এবং আর এই দুইটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি কাজ করে ডি বিন্দুতে। সুতরাং আমি লিখতে পারি কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। এখানে কোনো সমস্যা নাই, ভালো করে দেখো, কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু আর ইন্টু সিডি। এখানে কারো আপত্তি করার কিচ্ছু নাই, কেউ এখানে আপত্তি করবে না। এর পরের লাইনে যেটা করব, বিডি কেও এডি দিয়ে ভাগ করে দিব, বিডি কেও এডি দ্বারা, মানে বাম পক্ষটাকেও এডি দ্বারা ভাগ করে দিব, ডান পক্ষটাকেও এডি দিয়ে ভাগ করে দিব, খেয়াল করে দেখো, বাম পক্ষটাকেও এডি দিয়ে ভাগ করে দিছি, ডান পক্ষটাকেও এডি দিয়ে ভাগ করে দিছি। কেন ভাগ করছি? কারণ আমরা প্রথমে এক নাম্বারটা সলভ করতেছি, এক নাম্বারটা, মানে এ নাম্বারটা, এক না তো এ নাম্বারটা, এ নাম্বারে সবগুলোতে আছে দেখো কট। আমরা জানি কট মানে কি? টেরা ইকুয়ালস টু লম্ব বাই টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাইলে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এটা আমরা সবাই জানি, রাইট? তো এখন আমি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে বিডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে লম্ব। দেখো এই ত্রিভুজে, এই যে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে বিডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে লম্ব। এই যে লম্ব দিয়ে ভাগ করে দিছি, দেখো লম্ব দিয়ে ভাগ করে দিছি। একইভাবে ডান পাশের ত্রিভুজটাতে, ত্রিভুজ এ সি ডি, এখানে সিডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে লম্ব, লম্ব দিয়ে ভাগ করে দিছি। আমার টার্গেট হচ্ছে কট আনতে হবে, কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। এই দুইটা ত্রিভুজেই লম্ব হচ্ছে এডি, এই জন্য আমি লম্ব দিয়ে ভাগ করে দিছি, দেখছো? এখন এখান থেকে লিখে ফেলতে পারি
কিউ ইকুয়ালস টু এইটা সমান হবে কট বি, এই যে ত্রিকোণমিতি সূত্র জানো তো, কট বি সমান লম্ব বাই ভূমি বাই লম্ব, কট বি এইটা সমান হবে কট বি, আর এইটা সমান হবে কট সি। এই যে দেখো এইটা হচ্ছে এই ত্রিভুজে, বাম ত্রিভুজে, এই যে এই ত্রিভুজ থেকে বিডি বাই এডি মানে কট বি, এই যে এই অ্যাঙ্গেলটা কট বি, আর ডান পাশের ত্রিভুজ থেকে এটা হচ্ছে কট সি, এই যে কট সি। বোঝা গেল? খুবই সহজ জিনিস। কিউ কট বি ইকুয়ালস টু আর কট সি, কিউ কট বি ইকুয়ালস টু আর কট সি। কাজ শেষ। এখন আমরা ডিরেক্ট লিখে দিব অনুরূপভাবে। ওইটা আর প্রমাণ করতে হবে না, বাকিটা আর প্রমাণ করতে হবে না, আমরা লিখে দিব অনুরূপভাবে প্রমাণ করা যায় যে পি কট এ সমান কিউ কট বি। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে পি কট এ সমান কিউ কট বি। দেখো আমরা যেহেতু কিউ কট বি সমান আর কট সি পেয়ে গেছি, তো অনুরূপভাবে প্রমাণ করা যাবে পি কট এ সমান কিউ কট বি অথবা পি কট এ সমান আর কট সি। তাহলে এই দুইটাকে যদি একসাথে করে ফেলো, সুতরাং একটা প্রমাণ দেখাবা আরেকটা অনুরূপভাবে বলে দিবা, শেষ। বলো এটা বোঝা গেল কিনা? শোনো, প্রথমটা বুঝতে পারলে স্থিতিবিদ্যার কাজ শেষ, বাকিটা ত্রিকোণমিতির কাজ। শোনো, এই ম্যাথটা আসলে যতটুকু স্থিতিবিদ্যা তার চাইতে বেশি ত্রিকোণমিতি। আবার বলতেছি, এই ম্যাথটাতে স্থিতিবিদ্যার কাজ খালি চিত্রটা, শুধুমাত্র চিত্রটা আঁকানো এবং চিত্রটা এঁকে প্রথম লাইনটা লিখা, এই যে কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু আর ইন্টু সিডি। এছাড়া বাকি পুরা টোটাল কাজটাই হচ্ছে ত্রিকোণমিতির কাজ। যারা ত্রিকোণমিতি ভালো করে পারো না, তোমাদের কাছে সারা জীবন স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো কঠিন লাগবে। আমি আবার বলতেছি, যারা ত্রিকোণমিতি ভালো করে পারো না, তোমাদের কাছে অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ফাংশন এই 5টা অধ্যায় সারা জীবন কঠিন মনে হবে, কারণ ত্রিকোণমিতি ব্যতীত এই 5টা অধ্যায় ভালো করে পারা সম্ভব না। তো সবাই অবশ্যই ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, ও আচ্ছা আরেকটা আছে সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি, ওইটাও ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি না পড়া না ছাড়া পড়া সম্ভব না। অর্থাৎ 6টা অধ্যায়, টোটাল 6টা অধ্যায় ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের উপর ডিপেন্ডেন্ট। তো সবাই অবশ্যই ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়টা খুব ভালো করে পড়বা, নাইলে কিন্তু ঝামেলা। আমি চিত্র মুছে দিচ্ছি, আর চিত্রের কোনো কাজ নাই, বাকি সব কাজ হচ্ছে ত্রিকোণমিতির কাজ, বাকি সব কাজ ত্রিকোণমিতির। তো 1 নাম্বারটা প্রমাণ শেষ। দেখো এ প্রমাণিত হয়ে গেছে, এ প্রুভড। এখন বি নাম্বারটা তো এখান থেকে আসবে, খুবই সোজা। বি নাম্বারটা আলাদা করে কোনো প্রশ্ন হবে না, কারণ এটা সেম। পি ইন্টু কটে সমান লেখা যায় 1/10 এ, পি বাই 10 এ সমান কট বি মানে হচ্ছে কিউ বাই 10b ইকুয়ালস টু আর বাই কট সি মানে হচ্ছে 10c। সুতরাং এখান থেকে লেখা যায় পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 10a অনুপাত 10b অনুপাত 10c। এই দুইটা আসলে একই প্রশ্ন, এ এবং বি এই দুইটা আসলে একই প্রশ্ন, একসাথে দুইটা চাইবে না, কারণ দুইটা আসলে সেম জিনিস, তো দুইটা কখনো একসাথে চাইবে না। হয় তোমাকে এইটা প্রমাণ করতে বলবে, নয় এইটা প্রমাণ করতে বলবে, কারণ মাত্র এক লাইন করলেই ওটা প্রমাণিত হয়ে যায়। তাহলে এখানে কি হইল? বি প্রুভড, বি প্রমাণিত হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে সি নাম্বারটা প্রমাণ করব। সি নাম্বারটা কেমনে প্রমাণ করব? সি নাম্বারটা প্রমাণ করার বুদ্ধি হচ্ছে, কি cos a cos b cos c। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এখন আমরা সি নাম্বারটা প্রমাণ করব। সি নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, এখানে ছিল কি পি অনুপাত কিউ অনুপাত আর, এইটা সমান ছিল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে না, আমরা প্রমাণ করবো আগেরটা থেকে, এটা তো শেষই। দেখো আমরা এখানে কি পাইছিলাম, প্রথমটাতে পাইছিলাম পি কটে। আমরা প্রথমে এখানে কি প্রমাণ করছিলাম? পি কটে সমান অনুপাত নিব না, আমাদের এখানে সমান চিহ্ন আনতে হবে।
তাহলে আমরা এটা নিব, পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি। এই যে এইটা যেটা আমরা সবার ফার্স্টে প্রমাণ করলাম, এখান থেকে আমরা লিখব পি ইন্টু কট এ মানে হচ্ছে কজ এ বাই সাইন এ ইকুয়ালস টু কিউ ইন্টু কট বি মানে হচ্ছে কজ বি বাই সাইন বি, কট সি মানে হচ্ছে কজ সি বাই সাইন সি, রাইট? এখন এই লাইনটা লেখার পরে খেয়াল করে দেখো, সি নাম্বারে যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু সাইন নাই, সাইন এ সাইন বি সাইন সি অনুপস্থিত, এখানে কোথাও সাইন এ সাইন বি সাইন সি নাই। তাহলে কি করব, সাইন এ সাইন বি সাইন সি এর মান বসাইতে হবে। কোত্থেকে বসাবো? আমরা জানি, লিখবা, আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা আমরা জানি। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তো এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিই, যদিও এটার মান আছে 2r, এটার মান হচ্ছে 2r। তো এখানে যেহেতু শোনো, এখানে তুমি ধ্রুবক ধরেও করতে পারো, আবার যারা ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় পড়ছো, এটা ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্র, এটা সমান হচ্ছে 2r, 2 ক্যাপিটাল আর, বাট যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এখানে যেহেতু অলরেডি আমরা আর নিয়ে ফেলছি, দেখো এই যে ক্যাপিটাল আর অলরেডি আমরা ইউজ করে ফেলছি, তো এখানে আর ক্যাপিটাল আর ইউজ করা যাবে না। হয় তুমি ধ্রুবক কে ধরতে পারো অথবা ছোট হাতের আর নিতে পারো, ছোট হাতের আর নিতে পারো। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r, অথবা তুমি এখানে সিম্পলি কে ধরে করলে হবে। গত ক্লাসের আগের ক্লাসে আমি কে ধরে করাইছিলাম, 8.2-এও এরকম ম্যাথ ছিল, আমি তখন কে ধরে করাইছিলাম, যেভাবে খুশি। তাহলে এখান থেকে এ সমান সাইন এ সমান কি লেখা যায়, এখান থেকে লেখা যায় সাইন এ সমান লেখা যায় এ বাই 2r, সাইন বি সমান কি লেখা যায় বি বাই 2r, সাইন সি সমান লেখা যায় সি বাই 2r, সাইন এ সমান লেখা যায় এ বাই 2r, সাইন বি সমান বি বাই 2r, সাইন সি সমান সি বাই 2r। কিভাবে আসলো? তুমি যদি লিখো এ বাই সাইন এ সমান 2r, তাহলে সাইন এ সমান আসবে এ বাই 2r, সাইন বি সমান আসবে বি বাই 2r, সাইন সি সমান আসবে সি বাই 2r। তাহলে খেয়াল করে দেখো, সাইন এ এর জায়গায় লিখো এ বাই 2r, সাইন বি এর জায়গায় লিখো বি বাই 2r, বি বাই 2r, সাইন সি এর জায়গায় লিখো সি বাই 2r, আচ্ছা ছোট হাতের আর, অথবা তুমি ধ্রুবক নিলেও হবে, যে রেখে তুমি একটা ছোট হাতের কে ধরলা। তাহলে সাইন এ সমান আসবে এ বাই কে, সাইন বি সমান বি বাই কে, সাইন সি সমান সি বাই কে, কোনো সমস্যা নাই। এখন উভয় পক্ষ থেকে 2r বাদ দিয়ে দেও, উভয় পক্ষ থেকে সব 2r ভাগ আছে, 2r বাদ দিয়ে দেও। তাহলে পি কজ এ বাই এ সমান কিউ কজ বি বাই বি সমান আর কজ সি বাই সি, এইটা চলে আসলো। সুতরাং এই লাইন থেকে পরের লাইনে কি লেখা যায়, এই লাইন থেকে পরের লাইনে লেখা যায় আমার যেটা দরকার সেটা, পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি, পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি ইকুয়ালস টু এ অনুপাত বি অনুপাত সি, শেষ। এই যে এই লাইন থেকেই 2r বাদ দিয়ে দেওয়ার পরেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে, পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি। বলো এতটুক বোঝা গেল কিনা? এটা ক্লিয়ার হওয়ার কথা, এতটুক ক্লিয়ার হওয়ার কথা। উভয় পক্ষ থেকে 2r বাদ দিয়ে দিলাম, পি কজ এ বাই এ, কিউ কজ বি বাই বি, আর কজ সি বাই সি। তাহলে এখান থেকে আমি অনুপাতটা নিয়ে নিলাম, আমার সি প্রমাণিত হয়ে গেছে। দেখো সি প্রমাণিত হয়ে গেছে, সি প্রুভড। এখন শুধু ডি বাকি, এখন শুধু ডি বাকি। দেখো আমি প্রথমে 1 নাম্বারটা প্রমাণ করছি, মানে এ নাম্বারটা প্রমাণ করছি, তারপর এ থেকে বি প্রমাণ করছি, তারপর এ থেকেই সি প্রমাণ করছি। একটু ভালো করে দেখো, আমি মুছে দেই। প্রথমে আমি এ প্রমাণ করলাম, এ থেকে বি প্রমাণ করলাম, তারপরে এ থেকে সি প্রমাণ করলাম, এখন আবার এ থেকেই ডি প্রমাণ করব, এ থেকেই ডি প্রমাণ করব। তো এ প্রথমে আমি কি পাইছিলাম, পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি, এটা পাইছিলাম।
এন্ড সেম একইভাবে লিখবো পি cos a বাই sin a কিউ cos b বাই sin b সমান আর cos c বাই sin c। এখন যারা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি পড়ছো তোমরা অলরেডি বুঝে গেছো এখানে কোন সূত্র বসাইতে হবে। এখানে কোন সূত্র বসাইতে হবে তোমরা অলরেডি বুঝে গেছো। আর যারা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি পড়ো নাই তাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে যে কোন সূত্রটা বসাবো। এই যে এই জিনিসগুলো এখানে আছে এগুলা দেখেই বোঝে যাওয়া উচিত যে এখানে কোসাইন সূত্র বসাইতে হবে। কোসাইন সূত্র কি? cos a সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, cos b সমান হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, আর cos c মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এগুলা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তুমি যখন এখানে দেখবা যে এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এই ত্রিভুজের কোসাইন সূত্রগুলা যারা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 পড়ছো, সরি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 যারা পড়ছো তোমরা এই সূত্রগুলা জানো। এবং সাইন এ সাইন বি সাইন সি এর মান তো একটু আগেই বের করে আসলাম, তো মানগুলা বসায় দিই। দেখো মানগুলা বসায় দিই, তোমরা এটা লিখে রাখো, যেটা প্রমাণ করতে বলছি এটা লিখে রাখো, আমি মুছে দিই। আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই, এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন দেখো p ইন্টু cos a মানে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc, আর sin a সম্বন্ধে একটু আগে দেখলাম a বাই 2r, sin a সম্বন্ধে একটু আগেই দেখে আসলাম a বাই 2r, রাইট। তো মানগুলা বসাই দিই। p ইন্টু cos b এর জায়গায় বসবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, আর sin b এর জায়গায় হবে b বাই 2r, আরগুলো ছোট হাতের দিও যেহেতু এখানে আরেকটা আর আছে, আর ইন্টু এটা তো কিউ, এটা আর cos c হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, আর নিচে হবে c বাই 2r, ঠিক আছে। এখন দেখো উভয় পক্ষ থেকে 2r বাদ দিয়ে দাও, আর এখানে 2bc 2ca 2ab কে নিচে নামাই দাও, p ইন্টু তাহলে উপরে থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে ছিল 2bc নিচে ছিল a, হয়ে যাবে 2abc সমান q ইন্টু উপরে থাকবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে 2ca নিচে একটা b, 2abc। এটা পুরাটাই ত্রিকোণমিতির কাজ। শোনো এখানে স্থিতিবিদ্যার কাজ হচ্ছে 10%, বাকি 90%ই কার কাজ? ত্রিকোণমিতির কাজ। আর ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার, এখানে 2ab নিচে নেমে যাবে, হয়ে যাবে 2abc। এখন উভয় পক্ষ থেকে মানে সবগুলো পক্ষ থেকে 2abc বাদ দিয়ে দাও, 2abc বাদ দিয়ে দাও, তাইলেই দেখো কাজ হয়ে যাবে, শেষ। স্থিতিবিদ্যার ম্যাথ খুবই সহজ, তবে ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকতে হবে, স্পেশালি ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের 7.7 জানা থাকতে হবে, শেষ। দেখো প্রমাণিত হয়ে গেছে। স্থিতিবিদ্যার ম্যাথগুলোর জন্য ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্রগুলো সবচেয়ে বেশি লাগে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 মানে সপ্তম অধ্যায়ের একদম লাস্টের অধ্যায়টা,
এবং ত্রিকোণমিতি যদি ভালো করে না পড়ো তাহলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা মানে সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা অধ্যায় গতিবিদ্যা অধ্যায় এবং বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। আর ফার্স্ট পেপারে ফাংশন অন্তরীকরণ যোগজীকরণ অর্থাৎ 6টা অধ্যায় মানে পড়ার জন্য তোমাকে ত্রিকোণমিতি ভালো করে পড়া থাকা লাগবে। তো ত্রিকোণমিতি অধ্যায়টা যারা এতদিন ফাঁকিবাজি করছো একটু সময় নিয়ে কমপ্লিট করে ফেললো, কেউ ফাঁকিবাজি কইরো না। তো ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আর কিছু না পড়াই, আজকের ক্লাসে অতটুকুই থাকুক। আর 2টা ক্লাস আগামীকালকে এবং শুক্রবারে, আগামীকাল এবং শুক্রবার এই 2 ক্লাসে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট করে ফেলব। আজকে আর ম্যাথ করাইলাম না, আজকে আমরা সব সদৃশ সমান্তরাল বল রিলেটেড ম্যাথ করছি। আজকে ক্লাসে আমরা সদৃশ সমান্তরাল বল সংক্রান্ত ম্যাথগুলা করছি। আগামী ক্লাসে সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল মানে বিসদৃশ সমান্তরালের ম্যাথও করব, আবার সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল কিছু মিক্সড টাইপ থাকে, ওই মিক্সড ম্যাথগুলোও করব আগামীকালকে এবং শুক্রবারের মধ্যেই স্থিতিবিদ্যা অধ্যায় টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, যারা ক্লাসে ছিলা সবাইকে ধন্যবাদ। ত্রিকোণমিতি না পড়েই স্থিতিবিদ্যা শেষ করে দিলাম, তাইলে তো তোমার এই সূত্রগুলো মুখস্থ করতে হবে নতুন করে। মানে তুমি যদি ত্রিকোণমিতি না পড়ে এগুলা করো তাইলে তোমার নতুন করে এই সূত্রগুলা মুখস্থ রাখা লাগবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই। আগামী ক্লাস আগামীকালকেই।